ওম জুম্মা মুবারক। আমার প্রিয় পাঠক পাঠিকা এবং 12 রাশির যারা নিয়মিত পাঠ করেন তাদের সকলকে আজকের লাইভে আমন্ত্রণ জানাচ্ছি। একটি পরিবর্তনের সময় দিয়ে আমরা যাচ্ছি এবং এই পরিবর্তনের পূর্বাভাস আমি আপনাদেরকে আগেও দেওয়ার চেষ্টা করেছি। মনে রাখতে হবে 12রাশি.com একটি এমনই প্ল্যাটফর্ম যেখানে জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করি মাত্র। এখান থেকে যারা জ্ঞান আহরণ করতে চান তারা জ্ঞান আহরণ করবেন এবং বাংলাদেশের পুনর্নির্মাণে বা সুন্দর একটি বাংলাদেশ নির্মাণে আপনারা সবাই কাজ করবেন। প্রথমেই আসি, আজকে কেন আমি এমন একটি টপিক নিলাম যে টপিক নিয়ে আলোচনা করাটা আমাদের জন্য দেখা যাচ্ছে কি একটু প্রয়োজন। কারণ বর্তমানে আমাদের এই দেশের কি হয়েছে, ক্ষমতার পালাবদল হয়েছে, তাই না? এবং এই ক্ষমতার পালাবদলটা হলো কেন বা কি কারণে এই ক্ষমতাটার পালাবদল আসলো, আমরা আসুন দেখার চেষ্টা করি বা জানার চেষ্টা করি। প্রথম কথাই হচ্ছে, জ্যোতিষশাস্ত্র এমনই একটি বিজ্ঞান বা এমনই একটি জ্ঞান, আমরা এই শাস্ত্র নিয়ে আপনাদেরকে আলোচনা করি এই জন্য যেন আপনারা আপনাদের নিজেদের জীবনটাকে আরো ভালোভাবে বুঝতে পারেন এবং ভালোভাবে দেখতে পারেন। আমাদের দেশে ক্ষমতার পালাবদল হয়েছে, এর পিছনে অবশ্যই প্রাকৃতিক এবং জাগতিক জ্যোতিষের অনেকগুলো ফ্যাক্টর কাজ করেছিল, যার জন্য দেখা গেছে যে এই যে ক্ষমতার একটি ভারসাম্য বিধাতার কাছ থেকে এসে তিনি রক্ষা করেছেন বা বিধাতার কাছ থেকে এসেছে। যুগে যুগে ইতিহাস সাক্ষী যে এই ঘটনা বারবারই পুনরাবৃত্তি ঘটতে থাকে। আসুন আজ আমরা যে দুটো ছক নিয়ে আলোচনা করছি, দেখুন আমি কিছু বলেছি যে কোন কোন বিষয়গুলোকে নিয়ে আমি এখানে আলোচনা করব। তার ভিতরে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যে দুটি দেখা যাচ্ছে বা যেটি আমার কাছে বেশি মনে হয়েছে, যে দুজনেরই জন্ম তারিখ হচ্ছে 28 এবং একজনের হচ্ছে 28শে জুন, অর্থাৎ আমাদের মহামান্য প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের রাশিচক্রের অনুযায়ী তার 26শে জুন জন্ম, অর্থাৎ পাশ্চাত্য মতে 28শে জুন জন্ম, পাশ্চাত্য মতে কর্কট রাশি। 28 সংখ্যা একটি যৌগিক সংখ্যা, অর্থাৎ 2 এবং 8-এর সমন্বয়, এবং 2 হচ্ছে চন্দ্র আর 8 হচ্ছে শনি, দুটোর কম্বিনেশন করা হলে দেখা যায় 2 + 8, অর্থাৎ 2 এবং 8-এর যোগফল হচ্ছে 10, 10 মানে 1, অর্থাৎ রাজা, ক্ষমতাবান, প্রভাবশালী এবং নেতৃত্ব দানকারী, 0 থেকে সাফল্যের শিখরে ওঠা সংখ্যা। পাশাপাশি আমরা যদি দেখি, আমাদের বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম তারিখও হচ্ছে 28 এবং ওনার জন্ম তারিখ 28 সেপ্টেম্বর, সেই হিসেবে পাশ্চাত্য মতে উনি হচ্ছেন তুলা রাশির জাতিকা। দীর্ঘদিন উনি ক্ষমতায় ছিলেন এবং ক্ষমতার শীর্ষে অবস্থান করেছেন, অর্থাৎ বলা যায় প্রায় 21টি বছর তিনি প্রধানমন্ত্রী হিসেবে এই দেশের দণ্ডমুণ্ডের কর্তা হিসেবে ছিলেন। এখন আমি দুটো ছকই আপনাদেরকে দিয়েছি, এই ছকগুলোর মধ্যে যেই যে ফ্যাক্টরগুলো আমার কাছে মনে হয়েছে ইম্পর্টেন্ট, আমি সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি। সুদূর মালয়েশিয়া থেকে আমার এক বোন আমাকে সালাম জানিয়েছে। ওয়ালাইকুম আসসালাম বোন, কথাগুলো শোনার চেষ্টা করো, এখান থেকেও আমাদের জীবনে অনেক কিছু শেখার আছে। আমি কারো ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করব না, কারণ দুজনই আমাদের কাছে সম্মানী ব্যক্তি, অর্থাৎ আমরা যারা জ্যোতিষী আমাদের কাজ হচ্ছে দুটো মানুষের ক্যালকুলেশন সম্পর্কে আলোচনা করা, কেন তাদের এই পরিবর্তনগুলো হলো। আমার দ্বিতীয় যে পয়েন্টটি আমার নজরে এসেছে সেটা হচ্ছে 2009 সালে শেখ হাসিনার শনির 7.5 শুরু হয় এবং তিনি 8 সালে, অর্থাৎ শনির 7.5 পূর্বেই
ক্ষমতায় অধিষ্ঠিত হন এবং দুর্দণ্ড প্রতাপে এতদিন ক্ষমতা ছিল। পাশাপাশি দেখা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসেরও 2000 সাল থেকে, অর্থাৎ 2023 সালের জানুয়ারি থেকে ওনারও কিন্তু চলছে হচ্ছে শনির 7.5। অর্থাৎ যদি আমরা একটু খেয়াল করে দেখি, দুজনেরই বলতে গেলে জীবনের শেষ প্রান্তে এসে শনির 7.5 হয়ে এসেছিল। অর্থাৎ এই যে 7.5 পরিবর্তন, একজন 7.5 শুরু হয়েছে, আরেকজন 7.5 শেষ করেছিলেন। এই 7.5 কারণেই কিন্তু একজনের হাতে ক্ষমতা আসলো, আরেকজন ক্ষমতা হারালেন। এবং 2020 সাল থেকে 2023 সাল পর্যন্ত ক্যালকুলেশনের ভাষায় শেখ হাসিনার চলছিল হচ্ছে শনির ঢাইয়া। কিন্তু খুবই উল্লেখযোগ্য বিষয় জ্যোতিষশাস্ত্রে, যারা জ্যোতিষশাস্ত্রের অনুরাগী তাদের জন্য আমার বিশেষ একটি অনুরোধ থাকবে, শুধু 7.5 ক্যালকুলেশন টাইমটাকে আমরা 7.5 বা ঢাইয়া বলবো না। যখনই শনি বক্র হয় তখনই দেখা যায় এর প্রভাব এসে জাতক বা জাতিকার জীবনে পড়তে শুরু করে। সেই হিসেবে 2023 সালে একবার, 2023-এ একবার এবং 2024-এ একবার যখন শনি বক্র হয় তখন তার প্রভাবটা কিন্তু পড়েছে। এবং 2024-এ এসে যখন শনি বক্র হলো তখনই কিন্তু শেখ হাসিনার, যেহেতু ওনার চন্দ্র ছিল তুলায়, ওনার শনির ঢাইয়া বা কণ্টকা শনির প্রভাব উনি মোকাবেলা করতে হয়েছে। এবং যার জন্য 30 তারিখের পর থেকে আমি বলছিলাম যে ওনার জন্য বা দেশের জন্য সময়টা ভালো না। দেখা গেল 30শে জুনের পরেই যখন শনি বক্র হলো তখনই কিন্তু ঘটনা ঘটে গেল। এবার আসি আমরা ফ্যাক্ট, ডক্টর মোহাম্মদ ইউনূসের ওনার চন্দ্র ছিল জন্ম সময় মীন রাশিতে এবং ওনার 7.5 শুরু হয় 2023 সালের জানুয়ারি থেকে। দীর্ঘদিন ধরেই তিনি আইনের বিভিন্ন মারপ্যাচের সাথে লড়াই করছিলেন এবং গত মার্চ মাসে, অর্থাৎ 24 সালের মার্চে শনি বক্রী হওয়ার আগেই কি হলো, তার একটি রায় হলো এবং তাকে জরিমানা করা হলো। তো এই জরিমানা করার পরেও যখন শনি বক্র হলো, যেহেতু ওনার 7.5, শনি কি করলো, ওনাকে আবার জনগণের দাবি বলি আর সময়ের দাবি বলি ওনাকে কিন্তু সেই শ্রেষ্ঠত্বের আসনে অধিষ্ঠিত করলেন। এবং দেখা যায় এই যে শ্রেষ্ঠত্বের আসনে তিনি অধিষ্ঠিত হলেন, এটাও কিন্তু সময়ের একটি খেলা। পরবর্তী ফ্যাক্টর যেটা আমার কাছে খুব উল্লেখযোগ্য লেগেছে সেটা হচ্ছে, আমি 3 নম্বরের আগে আমি 4 নম্বরটা নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে ইউরেনাসের প্রভাব। আমরা দেখতে পাই ডক্টর মোহাম্মদ ইউনূসের কন্যা লগ্ন এবং ওনার জন্ম সময় ভাগ্যস্থানের 2 ডিগ্রির কাছাকাছি ছিল হচ্ছে ইউরেনাস। বর্তমানেও রাশিচক্রের গোচরে ইউরেনাস কিন্তু হচ্ছে তার সেই ভাগ্যস্থানে অবস্থান করছে। জ্যোতিষশাস্ত্রের ভাষায় যদি ভাগ্যস্থানে আপনার ইউরেনাস অবস্থান করে, আপনার জীবনে অপ্রত্যাশিত ভাগ্যোন্নতি হবেই হবে। যেমন উন্নতি হয়, আবার তেমন কিন্তু পড়ে যাওয়ারও আশঙ্কা প্রবল থাকে। তবে যেহেতু শনির 7.5 সময় এবং ভাগ্যস্থানে ইউরেনাসের অবস্থান ওনাকে কিন্তু কি করেছে, হঠাৎ করেই ভাগ্যোন্নতি দিয়েছে এবং সমস্ত প্রতিকূলতা ঠেলেই কিন্তু তিনি সূর্যের মতো চকচক করছেন। পরবর্তীতে আবার যদি আমরা দেখি শেখ হাসিনার জন্মছকে, ওনার জন্মছকের ইউরেনাস ছিল জন্ম সময়ে 7মে এবং বর্তমানেও ওনার জন্ম লগ্নের 7মে ইউরেনাসের অবস্থান। তো এই ইউরেনাসের অবস্থানটা কিন্তু কি হয়েছে, ওনার জন্য বেনিফিশিয়ারি হয়নি। কারণ একটাই, যে ওনার বর্তমানে যে 7মের গ্রহ অবস্থান বৃহস্পতি মঙ্গল ধনপতি
এবং লগ্নপতি, ষষ্ঠপতি এবং পঞ্চমপতি এই অবস্থানের সাথে ইউরেনাসের অবস্থানটা তার জন্য ভালো ফল নিয়ে আসেনি। আচ্ছা, এর পরের বর্তীতে আমরা যে ফ্যাক্টরটি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হলো যে কেন ওনাদের দুজনেই ক্ষমতার শীর্ষে অবস্থান করলেন। আরও তো অনেক মানুষ ছিল পৃথিবীতে, এই যে ক্ষমতার শীর্ষে উনি অবস্থান করলেন এর পিছনে কারণটা কি? জ্যোতিষশাস্ত্রের ভাষায় আমরা একটি যোগ আছে যেটিকে বলি, যদি রাহু এবং কেতু যেই ঘরে থাকে তার একটি পাশে কোনো গ্রহ না থাকে তাহলে সেই জাতক বা জাতিকার জন্মছকটিকে আমরা বলি কাল সর্প দোষের অধিভুক্ত একটি ছক। পৃথিবীর ইতিহাসে যারা কাল সর্প যোগ নিয়ে জন্মেছেন তাদের জীবনে খুব সংকটময় সময় যেমন আসছে, পাশাপাশি তাদের জীবনে আবার যখন সফলতা আসছে তখন কিন্তু চূড়ান্ত সফলতা তাদেরকে দিয়েছে। দুজনের ছকটি যদি আমরা বিচার করি দেখা যায় দুজনের ছকেই কিন্তু কাল সর্পদোষ বিদ্যমান, অর্থাৎ দুজনেই এই দোষ বা যাই বলি এটা শেষ মুহূর্তে এসে তাদের জন্য কি হয়েছে, তাদের জন্য হয়ে গেছে পজিটিভ, অর্থাৎ একজনকে দিয়েছে একজনকে দেয়নি। তবে কাল সর্পদোষ এটিকে আমি ব্যাখ্যা করি, কাল হচ্ছে সময় বা শনি, শনিকে আমি বলি কাল, আর সর্প যেহেতু এক সাইডে গ্রহগুলো সিরিয়ালি সাপের মতো দ্বারা সাজানো, আরেক পাশে নেই, যার জন্য এটাকে বলি কাল সর্প দোষ। তো এই যে কাল এবং সর্প, কাল সর্প দোষের জাতক বা জাতিকা যেই হন না কেন, যারই জন্মছকে থাকুক না কেন, মনে রাখতে হবে যে তাদের জীবনে কোনো না কোনো সময় চরম সংকটপূর্ণ, কষ্টকর এবং লাঞ্ছিতের সময় আসবে। তারা যেমন ক্ষমতার শীর্ষে অবস্থান করবেন এবং সেই শীর্ষ থেকে দেখা যায় ভুল বুঝাবুঝি বা বিভিন্ন কারণে তাদের জীবনে নেমে আসবে সংকটপূর্ণ সময়। সর্বশেষ আমরা সবারই প্রশ্ন থাকতে পারে, আমাদের সাথে কে কে যুক্ত হয়েছেন যদি আপনারা আপনাদের নামটি বলেন তাহলে আমার জন্য খুব ভালো হয়, কারণ যেহেতু আমি আপনাদের জন্য এই শাস্ত্রটি নিয়ে আলোচনা করছি, আপনারা যদি আমার সাথে না থাকেন তাহলে দেখা যাবে যে হয়তো আপনারা অনেক কিছুকেই মিস করছেন। আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশা করছি আমি। যারা আছেন আমাদের সাথে প্লিজ আপনাদের নামটি বলুন। জ্যোতিষশাস্ত্র শেখার জায়গা আমাদের দেশে খুবই কম, এবং যারাই শিখছে আমাদের দেশে তারা কিন্তু প্রচণ্ড প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম করে টিকে আছে। মনে রাখবেন, এতগুলো পেশা থাকতে একটি মানুষ এই পেশাটাকে বেছে নেয়, অবশ্যই তার প্রচণ্ড ভালোবাসা না থাকলে বিষয়টিকে পেশা হিসেবে বেছে নিতে পারে না। কোনো জ্যোতিষী কিন্তু স্রষ্টা নন বা তিনি কারো ভাগ্য পরিবর্তন করতে পারেন না। একজন প্রকৃত জ্যোতিষী শুধু আপনার ভালো সময় এবং খারাপ সময়টিকে আপনার সামনে তুলে ধরতে পারেন। তো যাই হোক, ঝামেলাপূর্ণ সময়ের বিষয়ে আসি। বর্তমানে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীর খারাপ সময় যাচ্ছে, কারণ আমরা জ্যোতিষশাস্ত্রে একটি কথা বলি, যদি কোনো জাতক বা জাতিকার দশা অনুযায়ী, অর্থাৎ বিংশোত্তরী দশা অনুযায়ী বা অষ্টাত্তরী দশা অনুযায়ী যদি দ্বিতীয় পতি এবং সপ্তম পতির দশা এবং অন্তর্দশা চলে তাহলে মনে রাখতে হবে তার জীবনে সেটি হচ্ছে চরম সংকটকাল। শেখ হাসিনার জন্মছকে অনুযায়ী ওনার ভেনাস অর্থাৎ শুক্রের দশা এবং বৃহস্পতির অন্তর্দশা চলছে। বৃশ্চিক লগ্ন অনুযায়ী বৃহস্পতি ধনপতি এবং শুক্র সপ্তমপতি, এবং এটি চলবে ২৬ সালের জানুয়ারি পর্যন্ত। এই সময় পর্যন্ত ওনাকে নানা রকম প্রতিকূলতা মোকাবেলা করতে হবে, এবং এই সময়টা শুরু হয়েছিল ২০২৩ সালের ৭ই মে থেকে। পরবর্তীতে
আগামী বছর অর্থাৎ 16ই জুন 2025 থেকে 11ই আগস্ট 2025 ওনার শরীর স্বাস্থ্য এবং রোগ ব্যাধি বিষয়ে এবং নানা রকম ষড়যন্ত্রের বিষয়ে, শারীরিক বিষয়ে ওনাকে সতর্ক থাকতে হবে, কারণ এটা শরীর স্বাস্থ্যের বিষয় খুবই ঝামেলাপূর্ণ এবং খুবই সংকটপূর্ণ একটি সময় হতে পারে, সতর্ক থাকবেন। পাশাপাশি আমরা যদি আসি আমাদের প্রধান উপদেষ্টা মহামান্য নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্মছকে, বর্তমানে যে সময় ওনার যাচ্ছে সেই সময়টি 25 সালের মার্চ পর্যন্ত খুবই ভালো। তবে 25 মার্চ থেকে 2027 বিশেষ করে 26 সালটা ওনার জন্য সংকটপূর্ণ হবে। আভ্যন্তরীণ এবং বৈদেশিক নানা রকম ষড়যন্ত্র ওনাকে মোকাবেলা করতে হবে। শরীর স্বাস্থ্য এই সময় ওনার খুব একটা ভালো যাবে না, অর্থাৎ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই সময়টা ওনার শরীর স্বাস্থ্যের জন্য খুবই কষ্টকর এবং প্রবল প্রতিকূলতা মোকাবেলার একটি সময়। আশা করব উনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই ছিল জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দুজন মহামান্য ব্যক্তির জন্মছক বিচার করার আমার প্রয়াস। যারা জ্যোতিষশাস্ত্রের অনুরাগী অথবা জ্যোতিষশাস্ত্র চর্চা করে থাকেন, আশা করি তাদের জন্য আমি এই দুটো জন্মছক যে দিয়েছি তারা এটা নিয়ে আরও গবেষণা করবেন এবং সামনের দিকে আরও এগিয়ে যেতে পারবেন। 2024 যেহেতু 29 আগস্ট পর্যন্ত বুধ বকরি, যার জন্য আমি এর বেশি আর মন্তব্য আপনাদেরকে করতে পারছি না। বুধ বকরি কেটে গেলে এবং আপনারা যদি চান আবারও এই দুটো ছক নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। মনে রাখতে হবে সামনে সুদিন অবশ্যই আসবে। আমরা সুদিনের প্রত্যাশী, আমরা শুভর প্রত্যাশী এবং এই দেশ গঠনের জন্য আমরা সবাই নিরলস চেষ্টা করে যাব। পাছে লোকে কি বলে সেটা আমরা শুনবো না, দেখব না। যারা আজকের আমার এই লাইভে অংশগ্রহণ করলেন না বিভিন্ন কারণে, তাদেরকে আমার বলার কিছুই নেই, শুধু এইটুকু বলবো আমি আমার চেষ্টা করে যাব। যদি সফল হই এর পুরস্কার আমাকে আমার স্রষ্টা দেবেন। যাই হোক, নিহাল মামা আমাকে সালাম জানিয়েছেন, আপনাকেও সালাম আলাইকুম মামা। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই যে জ্যোতিষশাস্ত্রের বিষয় নিয়ে আমি আলোচনা করছি, মনে রাখবেন এখানে কোনো ইনটিউশনের কোনো কিছু নেই। জ্যোতিষশাস্ত্র সময়ের বিজ্ঞান, আপনার সময়টা কেমন সেটাই বিচার করা একজন জ্যোতিষীর দায়িত্ব। জ্যোতিষশাস্ত্র কোনো পূর্বাভাসই কিন্তু আপনাকে একদম ফিক্সড করে বলে না, সে সবসময় আপনাকে নিজের কর্মের প্রতি, নিজের পরিশ্রমের প্রতি উৎসাহিত করার চেষ্টা করে এবং সফল মানসিক জীবনে এগিয়ে যায়। যাই হোক, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ এখানেই শেষ করছি। ধন্যবাদ সকল।